আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি কেমিস্ট্রির প্রথম অধ্যায় পারমাণবিক গঠন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো আজকের প্রশ্নটি হচ্ছে হুন্ডের নীতি। ঠিক আছে, হুন্ডের নীতির সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আমরা এখানে হুন্ডের নীতি, তারপর হচ্ছে আব্বাও নীতি, পলির বর্জন, এই তিনটা নীতি আমাদের ভালোভাবে জানতে হবে। যদি আমরা এই তিনটা নীতি ভালোভাবে না জানি, তাহলে আমরা এই অধ্যায়ের যে কোশ্চেন গুলো আছে এগুলো করতে পারবো না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক বিষয়, এর জন্য বেসিক বিষয়গুলো আগে আলোচনা করি। তো দেখো, হুন্ডের নীতি, আসলে হুন্ডের নীতিটা কি এটা আমাদের জানতে হবে, তাই না? ইলেকট্রন বিন্যাসের সময় দেখো, আমি এখানে হুন্ডের নীতিটা লিখে রেখেছি। ঠিক আছে, যে লিখতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আগেই আমি হুন্ডের নীতিটা লিখে রেখেছি। তো দেখো, এখানে বলছে প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী হয়ে প্রবেশ করবে। আবারও বলি, প্রতিটি অরবিটালে, আচ্ছা অরবিটালটা কি এটা তো জানতে হবে, তাই না? অরবিটাল হচ্ছে আমার এস, পি, ডি, এফ, এগুলো হচ্ছে আমার চারটা অরবিটাল। এই চারটা অরবিটাল ছাড়া কিন্তু আর কোনো অরবিটাল থাকে না, এটা কিন্তু মাথায় রাখবা। তো এই প্রত্যেকটা অরবিটালে বলছে যে প্রথমে একটি একটি করে ইলেকট্রন একমুখী হয়ে প্রবেশ করবে। কয়মুখী হয়ে? একমুখী হয়ে প্রবেশ করবে, এবং তা পর্যায়ক্রমে একটি একটি করে বিপরীত মুখে প্রবেশ করবে। যখন দেখা গেল একটা, মনে করো কোনো ইলেকট্রনের একটা ইলেকট্রন আছে একমুখী গেল, ঠিক আছে, একমুখী যাওয়ার পর যখন সে দেখতেছে যে তার আরো পর্যায়ক্রমে আরো ইলেকট্রন বাকি থাকতেছে, তখন কি করবে? তখন আরো একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, কি বিপরীতমুখী হয়ে। এখন এটা যদি আমি ব্যাখ্যা দিতে যাই, তাহলে আগে আমাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আগে জানতে হবে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে গেলে এর এর আমার প্রথম যে ভিডিওটা আছে, এই ভিডিওটার মধ্যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছি, চ্যানেলের মধ্যে দেয়া আছে, তোমরা চাইলে ওইখানে দেখে তারপরে এই ক্লাসটা করবা। ঠিক আছে, তো দেখো এখানে আমাকে বলছে, আবার তোমাদের একবার বুঝাই বলি। প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী হয়ে প্রবেশ করবে, পরবর্তীতে তা পর্যায়ক্রমে একটি করে বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে। মনে করো প্রথমে আমার যদি এইদিকে, মনে করো উপরের দিকে কি ইলেকট্রন যদি প্রবেশ করে একটি একটি করে, পর্যায়ক্রমে দেখা গেলো আরো কিছু ইলেকট্রন বাকি থাকতে পারে, তখন কি করবে? তার বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে, প্রবেশ করবে। এই এই নীতিটাই হচ্ছে হুন্ডের নীতি। এই নীতিকে বলা হচ্ছে হুন্ডের নীতি। এবং এই হুন্ডের নীতির ক্ষেত্রে একই অরবিটালে, মানে একটি অরবিটালে একেবারে পরপর দুটা ইলেকট্রন প্রবেশ করবে না। আবারও বলি, একই অরবিটালে পরপর দুটি ইলেকট্রন প্রবেশ করবে না। তারপর হচ্ছে বলছে যে, কারণ একই স্পিনে, মানে একই অরবিটালে একইমুখী হয়ে দুটি যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে উভয় ইলেকট্রন কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে, যা গ্রহণযোগ্য হবে না। এর জন্য একইমুখী হয়ে, মানে পরপর দুটি ইলেকট্রন একই অরবিটালে প্রবেশ করবে না। ঠিক আছে, তো দেখো আমরা কিছু বিস্তারিত যদি আলোচনা করতে যাই, এই দেখো আমরা মনে করো একটা সোডিয়াম, আচ্ছা অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেন হচ্ছে আচ্ছা সোডিয়াম কত? 7 না? মানে নাইট্রোজেন, এই নাইট্রোজেন 7 না? নাইট্রোজেন তো আমার 7, তাহলে 7-এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, তারপর 2p, 2 4, 3 আর 2 6 7, না 3 4 5 6 7। দেখো তো নাইট্রোজেনের আমার ইলেকট্রন বিন্যাস এইটা না? যদি এইটাই হয়, তাহলে আমাকে এখানে কিভাবে একমুখী হয়ে প্রবেশ করতেছে ইলেকট্রন গুলো, এগুলো জানতে হবে। তো আমি তোমাদের বললাম কি, এস একাই একটা অরবিটাল, পি একাই একটা অরবিটাল, ডি একাই একটা অরবিটাল, আর এফ একাই একটা অরবিটাল। তো অরবিটাল আমরা মোট কয়টা জানি? চারটা অরবিটাল জানি। এই চারটা অরবিটালে আবার নির্দিষ্ট মান আছে। এস
এস ইকুয়াল কত 0, পি ইকুয়াল 1, ডি ইকুয়াল 2, এফ ইকুয়াল 3। এই মানগুলা জানি না, যেহেতু আমরা এই মানগুলা জানি, এখান থেকে আবার আমরা কি বের করতে পারি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় হচ্ছে এক একটা করে ঘর, মানে একটি অরবিটালে কতটি ইলেকট্রন প্রবেশ করতে পারে, এই অরবিটাল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই আমরা জানতে পারি। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছিলাম তখন আমরা এম ইকুয়াল কি ধরেছিলাম, যে -L, 0, +L পর্যন্ত বিস্তৃতি হতে পারে, মানে এম এর মানটা হচ্ছে এল এর মানের উপর নির্ভর করে। আবারও বলি, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যত হবে তার -L, মনে করো -L হতে 0, +L পর্যন্ত বিস্তৃতি হতে পারে। যদি তাই হয় তাহলে দেখো আমাকে এখানে এস এর মান, এল এর মান এখানে কত 0 না, তার মানে আমার এম এর মান এখানে শুধুমাত্র একটা 0 হচ্ছে, শুধুমাত্র কত হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। আবার পি এর মান কত 1 না, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা -L, এল এর মান এখানে 1, তার মানে যে -1, 0, +1, তার মানে দেখো এই যে যখন পি এর অরবিটালে কয়টি ঘর থাকবে, 3টি ঘর থাকবে, কারণ -1 এর জন্য একটা ঘর হবে, 0 এর জন্য একটা ঘর হবে, আর +1 এর জন্য আর একটা ঘর হবে। ভালো কথা। এখন দেখো তো আমার এখানে প্লাস মানে 2 আছে না, তাহলে 2 মানে কি -2, -1, 0, 1, +2, তার মানে -L হতে তাহলে এটা হচ্ছে -L আর এটা হচ্ছে +L, ঠিক আছে। আর মাঝখানে বিস্তৃতি কয়টা হচ্ছে, 1, 2, 3, 4, 5টা না, তাহলে আমরা যখন ডি এর মান 2 হবে তখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি -2, -1, 0, +1, +2, তার মানে কয়টা পাচ্ছি, 5টি পাচ্ছি। এস এর জন্য একটা অরবিটাল, একটা ঘর, আবার পি এর জন্য কয়টা হচ্ছে 1, 2, 3, তার মানে 3টি, ঠিক আছে। এবং ডি এর জন্য 1, 2, 3, 4, 5টি, ডি এর জন্য 5টি কি পাচ্ছি আমরা, ঘর পাচ্ছি। আবার এফ যখন 3 তখন হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3, প্লাস গুলা দিলাম না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তার মানে 7টি। তার মানে দেখো আমরা অরবিটাল কয়টা পাচ্ছি, যে এস এর জন্য আমরা একটা অরবিটাল পাচ্ছি, পি এর জন্য আমরা 3টা অরবিটাল পাচ্ছি, মানে 3টা ঘর পাচ্ছি, ডি এর জন্য কয়টা ঘর পাচ্ছি, 5টি ঘর পাচ্ছি, এবং এফ এর জন্য আমরা 7টি ঘর পাচ্ছি। তাহলে যদি এটা যদি আমরা এইভাবে জানি, তাহলে এখন দেখো এই যে আর একটা কথা বলি, এই এক একটা ঘর সর্বোচ্চ 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মানে 2টি ইলেকট্রন ধারণ করতে হবে, তার বেশি কিন্তু ধারণ করতে পারবে না। আচ্ছা, আমার 1s এর জন্য দেখো, যখন 1s এর একটা ঘর, 1s এর জন্য কয়টা ঘর, একটা ঘর, একটি আছে না। আবার 2s, যে এস আছে, তাহলে 2s এর জন্য এখানেও একটা ঘর, ঠিক আছে। এবং 2p, আচ্ছা 2p এর জন্য কয়টা, 3টা ঘর না, তাহলে এখানে আমার কয়টা ঘর হচ্ছে, 3টা ঘর হচ্ছে, বুঝতে পারছি। তাহলে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে কত -1, আমরা -1, 0, +1, তার মানে দেখো আমরা ঘরগুলোর কিন্তু নাম দিই, প্রথম ঘরটা হচ্ছে -1, পরেরটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে +1 এর ঘর। আচ্ছা, এখন আমার ইলেকট্রন গুলা বলছে কি, আমার হুন্ডের নীতি অনুযায়ী প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে
কি ইলেকট্রন প্রবেশ করবে। আর আমরা জানি একটা ঘর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, 2টা ইলেকট্রন, তার কিন্তু বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। এই দেখো এস এর মধ্যে কয়টা, 2টা আছে না, এ প্রথমে একমুখী হয়ে একটা প্রবেশ করলো, এখানে আরো একটা ইলেকট্রন আছে না, এর পরবর্তীতে কি বিপরীতমুখী হয়ে আর একটা ইলেকট্রন প্রবেশ করলো, কিন্তু একইমুখী হয়ে কিন্তু 2টা ইলেকট্রন প্রবেশ করলো না। যখন যদি একইমুখী হয়ে 2টা ইলেকট্রন প্রবেশ করে, তার মানে কি একই স্পিনে 2টো ইলেকট্রন পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এজন্য এটা গ্রহণযোগ্য হবে না। এজন্য পরবর্তীতে পর্যায়ক্রমে তা বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে। এখন এখানেও সেম, তাহলে একই, প্রথমে উপরের দিকে তারপর নিচের দিকে। এখন আমি এখানে আসি, এখানে পি এর উপর আমার কয়টা ইলেকট্রন আছে, পি এর উপর আমার 3টা ইলেকট্রন আছে, তাই তো। তাহলে 3টা ইলেকট্রন প্রথম আর কি একমুখী হয়ে প্রবেশ করবে। এই যে প্রথম ঘরে একমুখী হয়ে প্রবেশ করলো, দ্বিতীয় ঘরে একমুখী হয়ে, তৃতীয় মুখে একমুখী হয়ে। এই যে আমার 3টা ইলেকট্রন আছে, 3টা আমার 3 দিকে কি করছে, প্রবেশ করেছে। এটাই হচ্ছে আমার হুন্ডের নীতি। এই পি এর উপরে যদি এখানে আমার 3টা ছিল, যদি আমার এখানে হলো না, যদি এখানে আমার 4 থাকতো, তার মানে 3টা ঘর তো 3টা ইলেকট্রন প্রবেশ করছে। এখন অবশিষ্ট একটা আছে না, এই অবশিষ্ট একটা কি বলেছে, যে তা পর্যায়ক্রমে একটি করে বিপরীতমুখী হয়ে, মানে প্রথমে যেদিকে প্রবেশ করবে তার বিপরীত মুখে প্রবেশ করবে। যেহেতু এখানে আমার 4টা, আরো একটা ইলেকট্রন বাকি আছে না, তার মানে বিপরীত আবার এইখান থেকে শুরু হবে, এখানে আসে শেষ হলো, আবার প্রথম থেকে শুরু হবে, তার মানে এই দিকে একটা বিপরীতমুখী হয়ে কি করলো, প্রবেশ করলো। প্রথমে উপরের দিকে প্রবেশ করলো, তারপর নিচের দিকে প্রবেশ করলো। এখন দেখো এখানে 4-এর পরিবর্তে যদি 5 থাকতো, তাহলে আমার 4টা তো 4তম ইলেকট্রন গিয়েছিল না, এখন এই যে 5তম ইলেকট্রনটা বিপরীত মুখে প্রবেশ করলো। এখন যদি এখানে আরো একটা যদি ইলেকট্রন থাকে 6টা ইলেকট্রন, তখন বিপরীতমুখী হয়ে তৃতীয় ঘরে কি ষষ্ঠ ইলেকট্রন প্রবেশ করবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। আর একটা জিনিস দেখো, আমার পি এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে, 6 হতে পারে না, এর জন্য কিন্তু এখানে আমার 6টা ইলেকট্রনই প্রবেশ করবে, তার কিন্তু বেশি পড়বে না। এর জন্য এখানে প্রত্যেকটা ঘরে যদি 2টা করে ইলেকট্রন খায়, তাহলে এটা 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা। তার মানে দেখো পি এর জন্য 6টা ঘর, মানে 6টা ইলেকট্রন, এর জন্য এক একটা ঘর যেহেতু 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, এর জন্য 3টা ঘরে এখানে প্রযোজ্য। এজন্য বলা যায় যে পি কখনো 4টা ঘরে হবে না, মানে 4টা অরবিটাল হবে না, সর্বদা 3টা অরবিটাল হবে। আর 3টা অরবিটালে 6টা করে ইলেকট্রন প্রবেশ করবে, তার বেশি, মানে 3টা অরবিটালে 6টি ইলেকট্রন প্রবেশ করবে, তার বেশি প্রবেশ করতে পারবে না। আচ্ছা, এটা তো আমার পি গেল। এখন যদি আমার ডি এর মধ্যে থাকে, আচ্ছা এটা তো আমরা কি নাইট্রোজেন দিয়ে করলাম না, তোমরা চাইলে এইভাবে তোমরা কি হুন্ডের নীতি এতটুকু লিখবা, লিখে এরকম করে ব্যাখ্যা দিবা, তাহলে তোমাদের হয়ে যাবে, আর বেশি কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি হুন্ডের নীতি বিস্তারিত আলোচনা করব, তাই একটু তোমাদের আর একটু বেশি করে করাচ্ছি। মানে এটা তো আমার গেল, তাই না? মনে করো এখন যদি আমার যে 3D থাকলো, মনে করো 3D10 থাকলো, না 10 না, আমি একটা ছোট দেয়া করি, যে প্রথমে 6 থাকলো। আচ্ছা, ডি এর জন্য আমরা কয়টা ঘর জানি, ডি এর জন্য আমরা 5টা ঘর জানি, তাই না? তাহলে 5টা ঘর আট করি। এই যে আমি 5টা ঘর আট করলাম, 1টা 2টা 3টা, আর একটু বড় করে দেই, 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে ডি যেহেতু আমার 5টা ঘর ধারণ, মানে সর্বোচ্চ কয়টি হবে, 5টা। আচ্ছা, 5টা ঘরের নামকরণ করতে হবে না, প্রথমটা হচ্ছে, প্রথম ঘরের মান হচ্ছে -2, পরের ঘর হচ্ছে -1, তারপরটা 0, তারপরটা হচ্ছে +1, তারপরটা হচ্ছে +2। এইভাবে আমরা কি করতে পারি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রত্যেকটা অরবিটালের নির্দিষ্ট করে নামকরণ করতে পারি। ভালো কথা গেল। এখন আমার এখানে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। তা হুন্ডের নীতি অনুসারে প্রথমে অরবিটাল গুলোতে যতগুলাই অরবিটাল থাকুক না কেন, সবগুলোতে একটি একটি করে একইমুখী হয়ে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? তাহলে আমার 6টা আছে, এই যে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন, চতুর্থ ইলেকট্রন,
পঞ্চম ইলেকট্রন, কিন্তু আমার কয়টা আছে? 6টা ইলেকট্রন। তার মানে দেখো আমার 5টা ঘরে 5তম ইলেকট্রন একমুখী হয়ে মানে উপরের দিকে হয়ে প্রবেশ করলো। এখন হচ্ছে আরো একটা বাকি আছে না, তার মানে কি আবার প্রথম থেকে শুরু করে বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে। তাহলে এটা যদি উপরের দিকে হয় তাহলে নিচের দিকে হয়ে প্রবেশ করবে। তাহলে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন, চতুর্থ ইলেকট্রন, পঞ্চম ইলেকট্রন, আর এখন গেল ষষ্ঠ ইলেকট্রন। তো এইভাবে আমি কি করতে পারি? হুন্ডের নীতি প্রয়োগ করতে পারি। এখন কথা হচ্ছে এখানে 6-এর জায়গায় যদি 7 থাকতো, তখন এই যে দ্বিতীয় -1 এর ঘরে আর একটা ইলেকট্রন বিপরীতমুখী হয়ে প্রবেশ করতো। তারপর যদি এখানে 8 থাকতো, 8 যদি থাকতো তাহলে আর একটা বিপরীতমুখী হয়ে প্রবেশ করতো। তারপর যে এখানে 9 থাকতো তাহলে আর একটা বিপরীতমুখী হয়ে প্রবেশ করতো। আর এখানে যদি সর্বশেষ 10টা যদি ইলেকট্রন থাকতো তাহলে কি করতো? তার পরের ঘরে বিপরীতমুখী হয়ে প্রবেশ করতো। এখন কথা হচ্ছে আমার ডি এ তো সর্বোচ্চ আমরা 10টা ইলেকট্রন প্রবেশ করে, এই জন্য 10টা ইলেকট্রনই কিন্তু এখানে হচ্ছে। আর এক একটা অরবিটাল কয়টি করে ইলেকট্রন ধারণ করে? 2টি করে ইলেকট্রন ধারণ করে। তার মানে 10টি যদি ইলেকট্রনকে ধারণ করতে যায় তার কয়টি ইলেকট্রন লাগে? 5টা লাগে না? এই জন্য কিন্তু ডি অরবিটালের জন্য 5টি ঘর থাকে বা 5টা অরবিটাল থাকে। ঠিক আছে, এইভাবেই আমরা কি করতে পারি? হুন্ডের নীতি প্রয়োগ করতে পারি। তো এইভাবে আমরা যদি হুন্ডের নীতিটা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পলির বর্জন নীতিটাও আমরা কি সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি এবং আব্বাও নীতি, 3টা নীতি কিন্তু একই ধারা চলে। ঠিক আছে, একই ধারাবাহিক ভাবে চলে, মানে কিছু পার্থক্যের কারণে এটা হচ্ছে তোমার কি এক একটা নীতি এক এক রকম হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমার হুন্ডের নীতি আশা করি তোমাদেরকে অনেক ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি। এভাবেই তোমরা যখন হুন্ডের নীতি আসবে এভাবেই তোমরা ব্যাখ্যা দিবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।